আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের এক ভয়ঙ্কর ক্লাসিক ব্রাম স্টোকারের অমর সৃষ্টি ড্রাকুলা। এই শ্বাসরুদ্ধকর উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন রকিব হাসান। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ড্রাকুলার প্রথম পর্ব। জোনাথন হারকারের ডায়েরি থেকে 3 মে, ব্রিস্ট্রিজ। মিউনিক ছেড়েছিলাম 1 মে রাত 8:35-এ। সারা রাত একটানা চলেও পরদিন ভোরে ভিয়েনায় পৌঁছে দেখা গেল 1 ঘন্টা লেট করে ফেলেছে ট্রেন। আবার একটানা চলা। ট্রেনের কামরা থেকে এক নজর দেখে অপূর্ব লাগল বুদাপেস্ট। দানিউব নদীর ওপর তুরস্কীয় কায়দায় গড়া পাশ্চাত্যের সবচেয়ে সুরম্য চওড়া ব্রিজটা পেরোবার সময়ই টের পেলাম পশ্চিম ইউরোপ ছেড়ে পূবের দিকে পাড়ি জমিয়েছি আমরা। বুদাপেস্টে নেমে খানিকক্ষণ ঘুরে ফিরে দেখলাম শহরটা। স্টেশন ছেড়ে বেশি দূর যেতে সাহস পেলাম না। কি জানি, যদি ট্রেনটা আবার আমাকে ফেলে রেখেই চলে যায়। স্টেশনে ফিরে দেখলাম ট্রেন ছাড়ে। আর কয়েক মিনিট দেরি হলেই মিস করতাম ট্রেন। যথাসময়ে অর্থাৎ সন্ধ্যের পরপরই ক্লাসেনবার্গে পৌঁছে গেল ট্রেন। রাত কাটাবার জন্যে স্টেশনের কাছেই একটা হোটেলে উঠলাম। কার্পেথিয়ানদের জাতীয় খাদ্য প্যাপ্রিকা। সাংঘাতিক ঝাল দেয়া মুরগির মাংস দিয়ে রাতের খাওয়া সেরেই শুয়ে পড়লাম। তুলতুলে নরম পালকের বিছানায় শুয়েও কিন্তু ঘুম এলো না। গত কয়েকদিনের কথা একসঙ্গে এসে ভিড় জমালো মনে। একটা বিশেষ কাজে কার্পেথিয়ান পর্বতমালার ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত ইউরোপের সবচেয়ে অখ্যাত আর দুর্গম এক জায়গায় চলছি আমি। লন্ডন ছাড়ার আগেই ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেতে এ পর্যন্ত ট্রান্সিলভেনিয়া সম্পর্কে যে সমস্ত বই বা মানচিত্র বেরিয়েছে তা জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন কিছু পাইনি। দেশটা সম্পর্কে বাইরের লোকে বিশেষ কিছু জানে না দেখে একটু অবাকই হয়েছিলাম। অনেক খোঁজখবর করে শুধু একটুই জানতে পেরেছিলাম কাউন্ট ড্রাকুলার দুর্গ, অর্থাৎ যেখানে চলছি আমি সে জায়গাটা ট্রান্সিলভেনিয়ার একেবারে পূব প্রান্তে। কোনো মানচিত্র বা বইপত্রের কোথাও কাউন্ট ড্রাকুলার দুর্গের কোনো উল্লেখ নেই। দু একজন প্রাচীন লোকের মুখে জায়গাটার শুধু নামটা শুনেছি আমি। ক্লাসেনবার্গে পৌঁছে দেখলাম কাউন্ট ড্রাকুলার পূর্বপুরুষদের আমলে প্রতিষ্ঠিত শহর ব্রিস্টিজ এখানকার লোকদের বেশ পরিচিত, কিন্তু কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কেউ কিছু বলতে চায় না। কেন বুঝলাম না। এসব ভাবতে ভাবতেই একটু তন্দ্রা মতো এলো, কিন্তু অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখে সে তন্দ্রাও ছুটে গেল বারবার। গ্লাসের পর গ্লাস পানি খেয়েও তৃষ্ণা নিবারণ করতে পারলাম না। পিপাসা যেন মিটছেই না। ভোর রাতের দিকে বোধহয় একটু ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল কড়া নাড়ার তীক্ষ্ণ শব্দে। লাফ দিয়ে উঠে দরজা খুলে দিতেই পরিচারক জানালো আমার যাত্রার সময় এসেছে। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে গেল, কিন্তু স্টেশনে এসে দেখলাম তখনও ট্রেন আসেনি। অর্থাৎ এ লাইনের যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, ট্রেন লেট। টের পাচ্ছি যতই পূবে এগোচ্ছি ততই গড়বড় হয়ে যাচ্ছে ট্রেনের সময়সূচি। শেষ পর্যন্ত এলো ট্রেন, ছাড়লো এক সময়। জানালা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্যপট দেখতে দেখতে চললাম। কখনো চোখে পড়ল প্রাচীন চিত্রকারের আঁকা ছবির মতো পাহাড় চূড়ায় ছোট্ট শহর কিংবা দুর্গ, কখনো দুকুল ভাসিয়ে দিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে চলা তীব্র স্রোতা পাহাড়ি নদী। চলার পথে প্রত্যেকটি স্টেশনে দেখলাম বিচিত্র পোশাক পরা মানুষের ভিড়, অধিকাংশই গেও চাষি। পুরুষদের পরনে খাটো কুর্তা আর ঘরে তৈরি পায়জামা, মাথায় বিশাল ব্যাঙের ছাতার আকৃতির গোল টুপি। মেয়েদের কাপড়গুলো কিন্তু ভারী সুন্দর,
পুরো হাতা ঝলমলে সাদা পোশাক আর ঘেরওয়ালা লুটোনো ঘাগরা পরা মেয়েদেরকে দেখতে প্রাচীন থিয়েটারের নর্তকীর মতো মনে হলো। সবচেয়ে আশ্চর্য হলাম স্লোভাকদের দেখে। বলতে কি, মনে মনে কিছুটা ভয়ও হলো। গরুর গাড়ির চাকার সাইজের বিশাল বারান্দাওয়ালা লোকগুলোর টুপি, ঢলঢলে নোংরা পাজামা, সাদা কোর্তা, আগাগোড়া পিতলের পেরেক আটা, বিঘতখানেক চওড়া চামড়ার বেল্ট আর উঁচু বুট। ওদের কাঁধ পর্যন্ত নেমে আসা কোঁকড়ানো কালো চুল আর সেই সাথে পাল্লা দেয়া বিরাট গোঁফ দেখে প্রথম দর্শনেই ডাকাত বলে ভুল হয়। অথচ পাশের লোককে জিজ্ঞেস করে জানলাম এই এলাকার লোকদের মধ্যে নাকি ওরাই সবচেয়ে নিরীহ। এত সব আশ্চর্য আরো নতুন নতুন জিনিস দেখতে দেখতে দিনটা কিভাবে ফুরিয়ে গেল টেরই পেলাম না। সন্ধ্যার একটু আগে বৃষ্টিজে এসে পৌঁছালাম। গোধূলির ম্লান আলোয় বুদাপেস্টের চেয়ে অনেক অনেক বেশি আকর্ষণীয় মনে হলো শহরটাকে। ট্রান্সিলভেনিয়ার শেষ সীমান্তে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিস্ট্রিজ। বর্গ গিরিপথটা এখান থেকেই সোজা চলে গেছে বুকোভিনা পর্যন্ত। বিস্ট্রিজ শহরের চেহারা দেখলেই বোঝা যায় অতীতে বহু যুদ্ধের প্রচণ্ড ঝড়ঝাপটা বয়ে গেছে এর উপর দিয়ে। শোনা যায় সপ্তদশ শতকের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঁচবার যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রকোপে পড়ে নিশ্চিহ্ন হতে হতে কোনো রকমে বেঁচে যায় বিস্ট্রিজ। প্রথম যুদ্ধের প্রথম 3 সপ্তাহেই মারা যায় প্রায় 13,000 মানুষ। এছাড়া দুর্ভিক্ষ আর মরক তো আছেই। এ থেকেই অনুমান করা যায় পরের যুদ্ধগুলোতে কত লোক প্রাণ হারিয়েছিল। গোল্ডেন ক্রোন হোটেলে ওঠার নির্দেশ দিয়েছিলেন আমাকে কাউন্ট ড্রাকুলা। প্রাচীন হোটেলটা দেখেই পছন্দ হলো আমার, যেন এটাকেই খুঁজেছিলাম মনে মনে। হোটেলের সদর দরজার কাছে একজন মাঝবয়সী সুন্দরী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। জায়গায় জায়গায় সাদা কাপড়ের ঝালর দেয়া আটসাট রঙিন পোশাক পরা মহিলার আর একটু কাছাকাছি পৌঁছতেই আমার দিকে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞেস করলেন, কিছু মনে করবেন না, আপনি ইংল্যান্ড থেকে আসছেন তো? হ্যাঁ, উত্তর দিলাম। আমি জনাথন হারকার। মৃদু হেসে পাশ ফিরলেন ভদ্রমহিলা। সাথের ভদ্রলোককে মৃদুস্বরে কি যেন বললেন, বুঝতে পারলাম না। মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ভদ্রলোক। একটু পরেই আবার ফিরে এলেন, হাতে একটা চিঠি। ওর হাত থেকে চিঠিটা নিয়ে খুলে পড়তে শুরু করলাম। বন্ধু, কার্পেথিয়ানে স্বাগত জানাচ্ছি আপনাকে। বুঝতেই পারছেন, আপনার সাথে সাক্ষাতের আশায় অধীর হয়ে দিন গুনছি আমি। আজ রাতটা কোনো মতে হোটেলেই কাটিয়ে দিন। আগামীকাল 3টার দিকে আবার যাত্রা শুরু হবে আপনার। একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে আপনার জন্য আসন সংরক্ষিত করা আছে। আগামীকাল 3টায় বুকোভিনার উদ্দেশ্যে রওনা দেবে গাড়িটা। নির্দ্বিধায় উঠে বসবেন তাতে। বর্গ গিরিপথের কোনো এক জায়গায় ওই ঘোড়ার গাড়ি থেকে আপনাকে তুলে নেবে আমার নিজস্ব টমটম। পৌঁছে যাবেন আমার প্রাসাদ দুর্গে। আশা করছি আপনার সাথে আমার নিঃসঙ্গ জীবনের কটা দিন অত্যন্ত আনন্দেই কাটবে। প্রীতি ও শুভেচ্ছান্তে, আপনার বন্ধু ড্রাকুলা। 4 মে। হোটেলের মালিক অর্থাৎ যিনি আমাকে চিঠিটা পৌঁছে দিয়েছেন তাকেও একটা চিঠি দিয়েছেন কাউন্ট ড্রাকুলা। আমার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ আছে সে চিঠিতে। হোটেলের মালিক বলতে গেলে কথা প্রায় বলেনি না। আমি স্থানীয় লোকদের কাছে শুনেছিলাম তিনি জার্মান ভাষা জানেন না, কিন্তু তার সাথে কথা বলার পর বুঝলাম তার সম্বন্ধে স্থানীয় লোকদের ধারণাটা ভুল। কারণ তিনি এবং তার স্ত্রী, সেই সুন্দরী ভদ্রমহিলা, আমার দু একটা ছাড়া বাকি সব প্রশ্নের উত্তরই যথাযথভাবে দিয়েছিলেন। তবে আমাকে দেখলেই কেমন একটা চাপা উত্তেজনা
আর আশঙ্কার ছায়া পড়েছে ওদের চোখে মুখে। প্রশ্ন করে জানলাম আমার রাহা খরচের টাকা আগেই ডাকযোগে হোটেলের মালিকের কাছে পাঠিয়ে দিয়েছেন কাউন্ট ড্রাকুলা। কাউন্ট ড্রাকুলা আর তার প্রাসাদ দুর্গ সম্পর্কে কি জানেন জিজ্ঞেস করতেই চমকে উঠে বুকে ক্রুশ চিহ্ন আঁকলেন স্বামী স্ত্রী দুজনেই। মুখে যদিও বললেন সে সম্পর্কে ওরা কিছু জানেন না, কিন্তু আমার মনে হলো ইচ্ছে করেই কিছু গোপন করছেন তারা। দ্রুত এগিয়ে আসছে রওনা দেবার সময়। আর কারো সাথে পরিচিত হয়ে কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবার আগেই যাত্রার সময় হয়ে গেল। মনে মনে একটা তীব্র অস্বস্তি নিয়ে হোটেলের কামরা থেকে বেরোতে যাব, এমন সময় ঘরে এসে ঢুকলেন সুন্দরী ভদ্র মহিলা। কয়েক মুহূর্ত দ্বিধা করে শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেললেন, সত্যি আপনি যাচ্ছেন তাহলে? মানে? অবাক হলাম আমি। না গেলেই কি নয়? কেন যাব না? তাছাড়া খামোখা বেড়াতে তো আর সেখানে যাচ্ছি না আমি। অফিস থেকে রীতিমতো কাজ নিয়ে দেখা করতে যাচ্ছি কাউন্টের সাথে। তা যান। একটু যেন হতাশ হলেন ভদ্রমহিলা। আমি বলছিলাম আজকের দিনে, জানেন না আজ ৪ঠা মে? জানবো না কেন? আজ ৪ঠা মে তো কি হয়েছে? হয়নি, কিন্তু হবে। আজ সেন্ট জর্জ দিবস। মাঝরাতের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেখানে যত প্রেতাত্মারা আছে সব জেগে উঠবে আজ। তাছাড়া জানেন কার কাছে যাচ্ছেন? ব্যাপার কি? এবারে সত্যি আশ্চর্য হলাম আমি। বোধহয় আমাকে কিছুটা টলিয়ে দিতে পেরেছেন ভেবে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন ভদ্রমহিলা। হাত জোর করে বললেন, আমি আপনার কেউ না, আপনাকে জোর করতে পারি না আমি। তবু মিনতি করছি, আরো ২টো দিন অন্তত আপনি এ হোটেল ছেড়ে বেরোবেন না। এবারে দ্বিধায় পড়লাম, ভাবছি কি করা যায়, যাব না থাকব। অনিশ্চয়তার দোলায় দুলতে দুলতে নিজের উপরেই ক্ষেপে গেলাম। এ কি ছেলে মানুষই হচ্ছে? এসব দুর্বোধ্য কথাবার্তা আর হেয়ালি শুনে সময় নষ্ট করার কোনো মানে হয়? ওদিকে কত কাজ পড়ে আছে। কথাটা মনে হতেই গম্ভীর হয়ে গেলাম। ভদ্রমহিলাকে বললাম, মাফ করবেন, কাজটা অত্যন্ত জরুরি। আপনার অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। আমাকে ঠেকানোর কোনো উপায় নেই বুঝতে পেরে উঠে দাঁড়ালেন মহিলা। নিজের গলায় ঝোলানো ক্রুশটা খুলে নিয়ে জোর করে গুজে দিলেন আমার হাতে। ধর্মের প্রতি কোনোদিনই আমার তেমন বিশ্বাস টিশ্বাস নেই, কাজেই একবার ভাবলাম ফিরিয়ে দেই ওটা, কিন্তু ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে তা আর পারলাম না। আসলে মমতাময়ী ওই মহিলাকে আঘাত দিতে ইচ্ছে করলো না আমার। মনে মনে ঠিক করলাম মহিলার চোখের আড়াল হলেই টুপ করে ফেলে দেব কোথাও। বোধহয় আমার মনোভাব বুঝতে পেরে মৃদু হাসলেন মহিলা। তারপর আমার হাত থেকে ক্রুশটা নিয়ে আমার গলায় পরিয়ে দিতে দিতে বললেন, যদি আপনার মা এটা গলায় পরিয়ে দিতেন তাহলে কি ফেলে দিতে পারতেন? কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে কামরা থেকে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। কি জানি, আমার মনের ভুলও হতে পারে। ঘুরে দাঁড়ানোর আগে ভদ্রমহিলার চোখে অশ্রু টলমল করতে দেখেছিলাম। গলা থেকে খুলে ফেলতে পারলাম না ক্রুশটা। চিন্তিতভাবে হোটেলের কামরা থেকে বেরিয়ে অপেক্ষমান গাড়িতে গিয়ে উঠলাম। একটু পর চলতে শুরু করলো গাড়ি। মিনা, তখনই কি জানতাম কতটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি আমি। ৫ মে, প্রাসাদ দুর্গ। পূব আকাশে উঠি উঠি করছে সূর্য। ভোরের সূর্য আমার দারুণ ভালো লাগে, তা তো তুমি জানোই মিনা, কিন্তু আজ ভালো লাগলো না। কেমন যে রোগাটে মলিন দেখাচ্ছে সূর্যটাকে। বিছানায় বার দুয়েক গড়াগড়ি করে উঠে পড়লাম। ডায়েরিটা লিখে ফেলতে হবে। গতকাল আমি গাড়িতে উঠে বসার পরও গাড়ি ছাড়তে কিছুক্ষণ দেরি করলো কোচওয়ান। হোটেলের মালিকের সাথে উত্তেজিতভাবে কিছু বলছে সে, আর বারবার তাকাচ্ছে আমার দিকে। বুঝলাম কথা হচ্ছে আমার সম্পর্কেই।
এতক্ষণ আশেপাশে ঘোরাফেরা করছিল হোটেলের কয়েকজন বয় বেয়ারা। আস্তে আস্তে ওরাও হোটেলের মালিক আর কোচওয়ানের সাথে তর্কে যোগ দিল। ওরা কি বলছে ভালো মতো শুনতে পেলাম না, তবে যে কয়েকটা শব্দ শোনা গেল সেগুলোর মানে জানার জন্যে তাড়াতাড়ি ওই দেশি অভিধানটা বের করলাম। কয়েকটা শব্দের মানে সত্যি রহস্যজনক, যেমন শয়তান, নরক, ডাইনি ইত্যাদি। আর দুটো শব্দ তো রীতিমতো অবাক করলো আমাকে। শব্দ দুটো হলো নেকড়ে আর রক্তচোষা বাদুড়। মনে মনে ঠিক করলাম কাউন্টকে জিজ্ঞেস করে শব্দগুলোর তাৎপর্য জেনে নেব। আরো কিছুক্ষণ কথা বলার পর গাড়িতে এসে উঠল কোচওয়ান। ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে হোটেলের গেটের সামনে। আমার দিকে করুণার দৃষ্টিতে চাইতে চাইতে বুকে ক্রুশ চিহ্ন আঁকছে সবাই। পাশের সহযাত্রীর দিকে ঝুঁকে মৃদু স্বরে জানতে চাইলাম, এসব কি হচ্ছে? প্রথমে প্রশ্নটা এড়িয়ে গেল সে। আমার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত জানালো, অশুভ আত্মার দৃষ্টি থেকে আমাকে বাঁচাবার উদ্দেশ্যেই অমন করছে ওরা। সম্পূর্ণ অজানা জায়গায় ঠিক তেমনি অচেনা একজন লোকের সাথে দেখা করতে যাবার আগে এ ধরনের কাজ কারবার দেখে মনটা ঘাবড়ে গেল আমার। ঝাঁকড়া সবুজ পাতাওয়ালা বাতাবি আর কমলালেবুর গাছগুলো দাঁড়িয়ে আছে হোটেলের প্রাঙ্গণের ঠিক মাঝখানটায়। তার আশেপাশে দাঁড়ানো লোকগুলো আমার মতো অচেনা একজন বিদেশির জন্য আন্তরিক আশঙ্কা প্রকাশ করে যে হৃদ্যতা দেখালো তা জীবনও ভুলব না আমি। কোনো রকম জানান না দিয়ে হঠাৎ ছুটতে শুরু করলো গাড়ি। সহযাত্রীদের ভাষা আমার বোধগম্যের বাইরে বলে তাদের সাথে আলাপে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আশেপাশের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই ওদের কথা সম্পূর্ণ ভুলে গেলাম। বড় বড় গাছে আচ্ছন্ন হয়ে আছে ঢালু হয়ে নেমে যাওয়া পাহাড়ের গা। বনের ওপারে সবুজ ঘাসের ছাওয়া তেপান্তর, তারপরেই আবার চলে গেছে পাহাড়ের সারি। এখানে ওখানে জন্মে আছে অজস্র আপেল, পাম, নাশপাতি আর চেরি ফলের গাছ। সবকটা গাছের গায়েই ভাবী সন্তানের আগমনের ইঙ্গিত, অর্থাৎ ফুলে ফুলে ছেয়ে আছে গাছগুলো। সন্তান বড় করার জন্যেই বোধহয় ওগুলোর গোড়ায় জন্মানো সবুজ ঘাসের ঘন জঙ্গলের ওপর আলপনা এঁকেছে ঝরা ফুলের পাপড়ি। পাশের সহযাত্রীকে জিজ্ঞেস করে জানলাম অপূর্ব এই জায়গাটার নাম মিটেরল্যান্ড। পাহাড়ের গা ঘুরে একে বেঁকে নামতে নামতে হঠাৎ করেই মনে হবে দেবদারু বনের মাঝে গিয়েই শেষ হয়ে গেছে বুঝি পথটা। কিন্তু আসলে শেষ হচ্ছে না। পথটা অল্প বিস্তর, অসমান, তবু ঢালু পথে ঝড়ের বেগে ছুটছে আমাদের গাড়ি। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে বর্গ গিরিপথে পৌঁছানোর জন্যে যেন মরিয়া হয়ে উঠেছে কোচওয়ান। কারণ বুঝতে পারলাম না। সহযাত্রীকে জিজ্ঞেস করেও সন্তোষজনক উত্তর পেলাম না। আরো সামনে এগিয়ে মিটারল্যান্ডের সবুজ উপত্যকা পেছনে ফেলে কার্পেথিয়ানের বিশাল প্রান্তের ঢালু হয়ে নেমে যাওয়া অরণ্যের কাছে এসে পৌঁছালাম। আমার ডাইনে বাঁয়ে তখন শুধু ছোট বড় পাহাড়ের সারি। ওদিকে অস্ত যাচ্ছে সূর্য। অস্তগামী সূর্যের আলোয় দূরে পাহাড় চূড়াগুলোকে দেখাচ্ছে গাঢ় নীল, আর কাছেরগুলো কমলা। ঘাস প্রান্তর আর পাহাড়ের গোড়ার সঙ্গমস্থলে কোথাও সবুজ, কোথাও বাদামি, আর বহু দূরে দিগন্তের একেবারে কাছাকাছি তুষার ছাওয়া চূড়ান্তগুলোর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। একটু পরেই পাহাড়ের গা থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার দেখা পেলাম। বিদায়ী সূর্যের সোনালি আলো এসে পড়েছে ওগুলোর ওপর। এখন আর পানের ঝর্ণা বলে মনে হচ্ছে না এগুলোকে। ঝিরিঝিরি শব্দে পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছে যেন তরল সোনা। পথটা হঠাৎ তীক্ষ্ণ একটা ঝাঁকি নিতেই হুমড়ি খেয়ে আমার গায়ের উপর এসে পড়লেন পাশের সহযাত্রী। আঙ্গুল দিয়ে বুকে ক্রুশ চিহ্ন আঁকতে আঁকতে চোখের ইঙ্গিতে আমাকে দেখালেন, ওই ওই যে ওখানেই বাস করেন ঈশ্বর। কথাটার মানে বুঝতে পারলাম না। আঁকাবাঁকা সার্পিল পথে
আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটন্ত সূর্য ক্লান্ত হয়ে পড়েছিল বহু আগেই। এখন একেবারে ঝিমিয়ে পড়েছে। পাহাড়ের ওপারে ডুবছে এখন সে। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ চোখের আড়ালে চলে গেল সূর্য। এতক্ষণ সাহস পাইনি, কিন্তু সূর্য ডুবে যাওয়া মাত্র এদিক ওদিক চাইতে চাইতে মন্থর পায়ে এগিয়ে আসতে থাকলো অন্ধকার। সূর্যের চিহ্নমাত্র দেখা যাচ্ছে না, অথচ আশ্চর্য, তুষার ছাওয়া পাহাড়গুলো তখনও সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে। একটা সূর্য ডুবে গেছে, কিন্তু তুষার ছাওয়া চূড়াগুলো অসংখ্য সূর্য হয়ে আলো ছড়াচ্ছে চারদিকে। সেই আলোয় চোখে পড়ল রাস্তার দুধারে ঘাসে ছাওয়া জমির বুক ভেদ করে দাঁড়িয়ে আছে অসংখ্য ক্রুশ। যতবার চোখে পড়েছে ক্রুশগুলো, ততবার বুকে ক্রুশ চিহ্ন আঁকছে আমার সহযাত্রীরা। কখনো কখনো দু একটা ক্রুশের সামনে নতজানু হয়ে বসে প্রার্থনা করছে কিষানী বধূ। বোধহয় অকালে হারিয়ে যাওয়া স্বামীর উদ্দেশ্যে জানাচ্ছে তার ব্যথা ভরা বুকের গোপন হাহাকার। এতই তন্ময় হয়ে বসে আছে যে আমাদের দিকে একবারের জন্যও মুখ তুলে তাকাচ্ছে না, যেন আমরা নেই। গিরিমুখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে গেল। সাঁঝ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে লাগলো ঠান্ডা। গাঢ় কুয়াশা নেমে আসতে লাগলো বার্চের অরণ্যের উপর। হালকা তুষারের পটভূমিকায় দাঁড়িয়ে আছে পাতাবাহারের কালো কালো ঝোপ। ঢাল বেয়ে দ্রুত নামার সময় মনে হচ্ছে এই বুঝি দেবদারুর গায়ে হুমড়ি খেয়ে পড়ছে গাড়ি। সে ঢালটা শেষ হবার সঙ্গে সঙ্গে পাহাড়ের গা বেয়ে আবার খাড়া হয়ে উঠে গেছে পথটা। অতি ধীরে গাড়িটাকে টেনে টেনে এখন এগোতে হচ্ছে ঘোড়াগুলোকে। ওগুলোর পেছন পেছন হেঁটে যাব ভেবে কোচওয়ানকে বললাম কথাটা। সাথে সাথেই দারুণ চমকে উঠে আমাকে বাধা দিয়ে বলল সে, বলছেন কি সাহেব, এখানে নামা মাত্রই ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে আপনাকে হিংস্র কুকুরের দল। আশেপাশে তাকিয়ে একটা কুকুরও চোখে পড়ল না আমার। কানে এলো না কুকুরের একটা ডাকও। কোথায় কুকুর? কোচওয়ানকে জিজ্ঞেস করতেই অদ্ভুতভাবে হাসল সে। কোনো উত্তর দিল না। অন্ধকার গাঢ় হয়ে আসতেই আলো জ্বলাবার জন্য কয়েক সেকেন্ড থামল কোচওয়ান। হোটেল ছাড়ার পর এই প্রথমবারের জন্য থামল সে। আধার হবার পরপরই কেন যেন একটু উত্তেজিত মনে হলো যাত্রীদের। বারবার কোচওয়ানকে আরো জোরে গাড়ি চালাবার জন্যে ধমকাতে লাগলো ওরা। আর ওদের কথার প্রত্যুত্তরেই যেন নির্মমভাবে হিসিয়ে উঠতে থাকলো কোচওয়ানের চাবুক। যান বাজি রেখে ছুটল ঘোড়াগুলো। জমাট অন্ধকারে প্রায় অন্ধের মতো ছুটছে আমাদের গাড়ি। এবড়ো খেবড়ো আর আঁকাবাঁকা পথে লাফাতে লাফাতে ছুটছে। স্থির হয়ে বসে থাকা যাচ্ছে না কিছুতেই। একটু পরেই অপেক্ষাকৃত মসৃণ হয়ে এলো রাস্তা। সাথে সাথে দুপাশ থেকে চেপে এসে আমাদের গিলে নিতে চাইল পাহাড়ের সারি। বুঝলাম বর্গ গিরিপথে প্রবেশ করছি আমরা। গিরিপথে প্রবেশ করতেই একটা স্বস্তির ভাব ফুটে উঠল সহযাত্রীদের মধ্যে, যেন হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু আর একটু এগিয়ে যেতেই হঠাৎ কেন যেন আবার গম্ভীর হয়ে গেল ওরা, যেন ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষা করছে। কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও আমাকে কিছু জানলো না কেউ। উত্তেজিত নীরবতায় থমথম করছে গাড়ির ভিতরটা। গাড়ি আরো এগোতেই পূব দিকে খড়ির মুখটা চোখে পড়ল। আবহাওয়ার পরিবর্তনও টের পেলাম। একে গাঢ় অন্ধকার, তার উপর আকাশে মেঘ জমায় কালিগোলা অন্ধকারে ছেয়ে গেল চারদিক। থমথমে বাতাসে ঝড়ের সংকেত। আর একটু এগোতেই দেখা গেল রাস্তাটা দুভাগ হয়ে পাহাড়ের ভেতর দিয়ে দুদিকে চলে গেছে। ডান পাশের পথটা বেছে নিল কোচওয়ান। বাঁ দিকের পথটা কোথায় গেছে জানতে চেয়েও উত্তর পেলাম না কারো কাছে। ইচ্ছে করে আমার প্রশ্নটা এড়িয়ে গেল সহযাত্রীরা। ক্রমেই বাড়ছে বাতাসের বেগ। এদিকেরই কোনো এক জায়গা থেকে কাউন্টের টমটমে আমাকে তুলে নেবার কথা। উৎকণ্ঠিতভাবে এদিক ওদিক চেয়ে তার খোঁজ করতে লাগলাম। প্রতি মুহূর্তে আশা করতে লাগলাম এখনই অন্ধকারে বুক চিরে দেখা যাবে কোনো লণ্ঠনের আলো। কিন্তু দুর্ভেদ্য অন্ধকারে আমাদের গাড়ির লণ্ঠনের কাপা কাপা আবছা ভৌতিক আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।
সে আলোয় ধাবম্যান ক্লান্ত ঘোড়াগুলোকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। বালি বিছানো পথ বেয়ে দ্রুত সামনে এগিয়ে চললাম। এখনো চোখে পড়ছে না কাউন্টের টমটম। তবে কি ওটা আসবে না? যাত্রীদের অস্বস্তি আর উত্তেজিত ভাবটা যেন একটু কমে যাচ্ছে। আরো কিছু পরপর হাত ঘড়ি দেখে সবচেয়ে কাছের যাত্রীকে নিচু গলায় কি যেন বলল কোচোয়ান। কিসের ঘন্টাখানেক বাকি আছে। সবটা ব্যাপারই কেমন অদ্ভুত আর রহস্যময় ঠেকলো আমার কাছে। আরো কিছুক্ষণ কেটে যাবার পর আমার দিকে ফিরে ভাঙা ভাঙা জার্মানিতে কোচোয়ান বলল, আজ বোধহয় আর আসবে না কাউন্টের টমটম। তার চেয়ে এক কাজ করুন, অযথা এই বুনো পথে টমটমের অপেক্ষা না করে আমাদের সাথে বুকোভিনায় চলুন। সেখান থেকে কাল, না, পরশু ফিরে আসবেন। কোচওয়ানের কথা শেষ হবার আগেই তীক্ষ্ণ হেঁসা ধ্বনিতে চমকে উঠলাম। ভয়ঙ্কর কোনো কিছুর গন্ধ পেয়েছে বোধহয় আমাদের ঘোড়াগুলো। থমকে থেমে দাঁড়িয়ে নাক তুলে বাতাসে কি যেন শুকছে আর চেঁচাচ্ছে এগুলো। কোনো অজানা আতঙ্কে চেঁচিয়ে উঠতে গিয়ে থেমে গেল দু একজন যাত্রী। ঠিক সেই সময় গাড়ির চাকা আর ঘোড়ার খুরের শব্দে পিছনে ফিরে চাইলাম। যেন মাটি ফুঁড়ে উদয় হয়েছে চার ঘোড়ায় টানা সুন্দর একটা ফিটন। আমাদের লণ্ঠনের আলোয় দেখলাম চারটে ঘোড়াই কুচকুচে কালো রঙের আর আশ্চর্য বলিষ্ঠ এবং সুন্দর। ফিটনটা থেমে দাঁড়াতেই চালকের আসন থেকে নেমে এলো লম্বা মতো একজন লোক। বাদামি দাড়িতে ঢাকা লোকটার মুখ, মাথার বিশাল কালো টুপিটা সামনের দিকে টেনে দেয়া, তাতে মুখের প্রায় সবটাই ঢাকা পড়ে গেছে। সোজা আমার দিকে এগিয়ে এলো আগন্তুক। মুখ তুলে তাকাতেই লণ্ঠনের আলোয় এক পলকের জন্যে দেখলাম লোকটার টকটকে লাল দুটো চোখ। কোচওয়ানের দিকে ফিরে ধরা গলায় অনেকটা শাসনের সুরে বলল আগন্তুক, আজ এত তাড়া কেন? গলায় কাটা আটকেছে নাকি? যেন ভয়ঙ্কর কোনো অপরাধ করে ধরা পড়ে গেছে, তাই দোষ ঢাকার চেষ্টা করছে এমনভাবে উত্তর দিল কোচওয়ান। না, কি যে বলেন! আসলে ওই বিদেশি ভদ্রলোক দ্রুত চালাবার জন্যে কেবলই তাড়া লাগাচ্ছিলেন কি না, তাই তাই তাকে বুকোভিনায় নিয়ে যেতে চেয়েছিলে। কোচওয়ানের মুখের কথা কেড়ে নিয়ে ধমকে উঠলেন আগন্তুক। ফের আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করলে জ্যান্ত পুঁতে ফেলব। জানো না আমার শক্তি সম্পর্কে? আমার ওই ঘোড়ার সাথে দৌড়ে পারবে তোমার ঘোড়াগুলো? একটু অবাক হয়ে আগন্তুকের কথা শুনছি। লণ্ঠনের আবছা আলো এসে পড়ছে ওর চোখে মুখে। সে আলোয় দেখলাম রুক্ষ কঠিন লোকটার মুখ। কড়া করে লিপস্টিক লাগানো লাল টুকটুকে ঠোঁটের মতো দুটো ঠোঁটের ভেতর ঝিকমিক করছে মুক্তোর মতো সাদা তীক্ষ্ণ দাঁত। আগন্তুক কোচওয়ানকে শেষ প্রশ্নটা করতে আমার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল পাশের যাত্রী, তা বটে, মৃত্যুর ঘোড়া একটু জোরেই ছোটে। এত আস্তে কথা বলল সহযাত্রী যে কোনো রকমে কথাটার মানে বুঝলাম আমি। কিন্তু চকিতে ঘাড় ফিরিয়ে আমাদের দিকে চাইলো আগন্তুক। আমার মনে হলো কথাটা শুনতে পেয়েছে সে, কিন্তু কি করে শুনলো? তার শ্রবণ শক্তি কি এতই প্রখর? আমার পাশের সহযাত্রীর দিকে চেয়ে মুচকি হাসলো আগন্তুক। সাথে সাথে চমকে বুকে ক্রুশ চিহ্ন আঁকল সহযাত্রী। পাত্তা দিল না আগন্তুক। সহযাত্রীর দিকে হাত বাড়িয়ে আমাকে দেখিয়ে বলল, ভদ্রলোকের জিনিসপত্রগুলো দিন। সঙ্গে এনেছি শুধু একটা সুটকেস। সেটাই নিয়ে ফিটনে তুলে রাখলো আগন্তুক। তারপর ফিরে এসে আমাকে নামার ইঙ্গিত করলো। গাড়ির থেকে নেমে গিয়ে ফিটনে উঠলাম আমি। ফিটনে উঠতে আমাকে সাহায্য করলো আগন্তুক। তার হাতের ছোঁয়া লাগতে যেন শিরশির করে উঠল আমার গা। ইস্পাতের মতো কঠিন আগন্তুকের হাতের আঙ্গুলগুলো। এ থেকেই লোকটার শরীরের আসরিক শক্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে গেল আমার। আমি ফিটনে উঠে বসতেই চালকের আসনে উঠে বসলো আগন্তুক। সাপের মতো হিসহিস করে উঠল তার চাবুক। বিদ্যুতের মতো লাফিয়ে উঠে এক পা ঘুরে অন্ধকার গিরিপথের দিকে ছুটে চলল ঘোড়াগুলো। ফিটনটা ঘোরার সময়ই আগের গাড়িটার দিকে চোখ পড়ছিল আমার। প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছে ঘোড়াগুলো।
আর সামনে বুকে ক্রুশ এঁকে চলছে যাত্রীরা। ফিটনটা ঘুরে যেতে ঘোড়ার পিঠে চাবুক মারল আগের গাড়ির কোচোয়ান। মুহূর্তে প্রাণ ফিরে পেল যেন ঘোড়াগুলো। বিদ্যুৎ গতিতে ছুটে চলল বুকোভিনার পথ ধরে। গাড়িটা অন্ধকারে মিলিয়ে যেতেই একটা একাকিত্ব আর অস্বস্তি চেপে বসলো আমার বুকে। প্রচণ্ড শীতে কাটা দিচ্ছে গায়ে, অথচ আগের মতোই গায়ে গরম কোট আর গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গরম কম্বলে জড়ানো। কি করে যেন আমার শীত লাগার ব্যাপারটা টের পেল আগন্তুক। পরিষ্কার জার্মানিতে বলল, প্রচণ্ড শীত পড়েছে আজ। কাউন্ট ড্রাকুলা আপনার সমস্ত সুখ সুবিধার খেয়াল রাখতে বারবার আদেশ দিয়েছেন আমাকে। আপনার সিটের তলায় একটা দেশি মদের বোতল রাখা আছে, প্রয়োজন মনে করলে বের করে নিয়ে শরীরটা একটু গরম করতে পারেন। প্রয়োজন মনে করলাম না, তবু ওটা আছে জেনে মনে মনে খুশি হয়ে উঠলাম। আসলে ভয় করছে না আমার, কিন্তু তবু কেমন যেন একটা অস্বস্তির মতো ভাব থেকেই মাথা চারা দিয়ে উঠতে চাইছে মনের ভিতর। অত্যন্ত জরুরি কাজ না থাকলে ঝড়ের রাতে এভাবে অজানা বুনো পথে পাড়ি দেওয়ার চেয়ে হোটেলের আরামদায়ক কামরায় নিজেকে আটকে রাখতেই বেশি পছন্দ করতাম আমি। প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলছে ফিটন। একটু এগিয়ে যাবার পরই মোড় ঘুরে আর একটা পাহাড়ি পথে গাড়ি ছুটল আগন্তুক। হঠাৎ একটা অদ্ভুত সন্দেহ জাগলো আমার মনে। বাঁকের পর বাঁক ঘুরে মনে হলো একই পথে বারবার ঘুরে বেড়াচ্ছে গাড়িটা। সন্দেহটা জাগতেই সতর্ক হলাম। আবার বাঁক ঘুরতেই সেটার কয়েকটা বিশেষ চিহ্ন মনে গেঁথে নিলাম। একটু পরেই আমার সন্দেহ নিরসন হলো। যা ভেবেছিলাম তাই। একই পথে বারবার ঘুরছে গাড়িটা। কেন? একবার ভাবলাম ব্যাপারটা আগন্তুককে জিজ্ঞেস করে দেখি, কিন্তু পরক্ষণেই বাতিল করে দিলাম চিন্তাটা। কোনো কারণে হয়তো ইচ্ছে করেই দেরি করছে সে। তাই যদি হয় তাহলে জিজ্ঞেস করলেও সদুত্তর পাবো না। পকেট থেকে দেশলাই বের করে জেলে ঘড়ি দেখলাম। সময় দেখেই একটা কুসংস্কারের কথা মনে পড়ল। নিজের অজান্তেই ধক করে উঠল হৃৎপিণ্ডটা। মাঝরাত হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। মাঝরাতের পরপরই নাকি জেগে ওঠে সমস্ত অশুভ প্রেতাত্মা আর পিশাচরা। একটু যে ভয় পেলাম না তা নয়, তবু যুক্তিতর্ক দিয়ে জোর করে ভয়টা তাড়াবার চেষ্টা করলাম। আরো কয়েক মিনিট পরেই দূরে কোথাও আর্তস্বরে ডেকে উঠল একটা কুকুর। সেটার প্রত্যুত্তরে আর একটা, তারপর আর একটা। হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠল যেন পুনো পাহাড়ি এলাকা। শত শত কুকুরের ক্রুদ্ধ চিৎকারে খান খান হয়ে ভেঙে গেল আশেপাশের নিস্তব্ধতা। পাহাড়ে পাহাড়ে ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে শতগুণ বেড়ে গেল সেই শব্দ ঝংকার। থমকে দাঁড়িয়ে পড়ল ফিটনের ঘোড়াগুলো। আগন্তুকের শত আশ্বাস সত্ত্বেও আর এক পা এগোলো না ওগুলো। মনে হলো প্রচন্ড ভয় পেয়েছে, যে কোনো মুহূর্তে বাঁধন ছিঁড়ে গাড়ি ফেলে পালাতে পারে। হঠাৎ থেমে গেল কুকুরের ডাক। তার পরিবর্তে শোনা গেল হাজার হাজার নেকড়ের রক্ত পানি করা চাপা গর্জন। ঘোড়াগুলোকে দোষ দিয়ে লাভ নেই। আমারই ইচ্ছে করতে লাগলো গাড়ি থেকে লাফিয়ে নেমে ছুটে পালাই, কিন্তু পালাবো কোথায়? ডাক শুনে মনে হচ্ছে আমাদেরকে ঘিরে এগিয়ে আসছে নেকড়ের দল। ঘোড়াগুলোকে আয়ত্তে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো আগন্তুক। ধীরে ধীরে একটু শান্ত হয়ে এলো ঘোড়াগুলো, কিন্তু শরীরের কাঁপুনি বন্ধ হলো না এগুলোর। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমে এলো আগন্তুক। ঘোড়াগুলোর কানে কানে কি যেন বলল। সাথে সাথেই স্বাভাবিক হয়ে এলো ঘোড়াগুলো। আবার চালকের আসনে উঠে বসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। আগের মতো আর একই জায়গায় ঘুরছে না এখন গাড়িটা। দ্রুত গিরিপথটা পার হয়ে এসেছে, হঠাৎ একটা তীক্ষ্ণ মোড় নিল ডাইনে। একটা অত্যন্ত সংকীর্ণ পথে এসে পড়ল গাড়িটা। দুপাশ থেকে পথের উপরে এসে ঝুঁকে পড়েছে ঝাঁকড়া গাছ। গায়ে গায়ে লেগে এমন ভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো, আর ওগুলো ডালপালা এমন ভাবে এসে পড়েছে রাস্তার ওপর, মনে হলো সুড়ঙ্গের ভেতর দিয়ে এগোচ্ছি। ডালপালার ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে চোখে পড়েছে এক আধটা পাহাড়ের চূড়ার আবছা অবয়ব। বাইরে তখন প্রচন্ড বেগে ফুঁসছে ঝড়, আর প্রচন্ড বেগেই পরস্পরের গায়ে বাড়ি খাচ্ছে গাছের ডালপালাগুলো। শীতের তীব্রতা আরো বেড়ে গেছে। তার উপর কুয়াশার মতো হালকা তুষারপাতও শুরু হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়ে আরো অন্ধকার হয়ে গেছে রাত। হিমেল হাওয়ায় ভর করে
বহু দূর থেকে ভেসে আসছে কুকুরের আর্তচিৎকার। হঠাৎ আবার শোনা গেল নেকড়ের চাপা গোঙানি। ভেবেছিলাম চলে গেছে নেকড়েগুলো, কিন্তু যায়নি, বরং আমাদেরকে ঘিরে আরো কাছে এসেছে। প্রচন্ড ভয় পেলাম এবার, কিন্তু বিন্দুমাত্র ভয় পেল না আগন্তুক। বোধহয় রোজ রাতেই নেকড়ের ডাক শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে সে। ঠিক এমনই সময় ঘটল ঘটনাটা। আমার বাঁদিকে দূরে দপ করে জ্বলে উঠল একটা নীলচে আলোর শিখা। আলোটা দেখেই রাশ টেনে ঘোড়া থামলো আগন্তুক। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমেই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সে গভীর অন্ধকারে। কোন দিকে যে গেল বুঝতে পারলাম না। ওদিকে ক্রমেই এগিয়ে আসছে নেকড়ের গর্জন। কয়েক সেকেন্ড পরেই আবার ফিরে এলো আগন্তুক। কোনো কথা না বলে চালকের আসনে উঠে বসে গাড়ি ছেড়ে দিল। একবার মনে হলো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছি না তো। গায়ে চিমটি কেটে দেখলাম, না ঠিকই তো আছি। হঠাৎ আবার দেখা গেল সেই নীলচে আলোটা, এবারে একবারে গাড়ির পাশেই। তীব্র উজ্জ্বল আলোয় পরিষ্কার দেখা গেল চালক আর ঘোড়াগুলোকে। মুহূর্তে গাড়ি থেকে নেমে কয়েকটা পাথর কুড়িয়ে নিয়ে আলোটাকে তাড়া লাগালো আগন্তুক। যে কোনো প্রকার আলোর সামনে কোনো মানুষ দাঁড়ালে তা তার শরীরের আড়ালে ঢাকা পড়ে যেতে বাধ্য। অথচ আশ্চর্য, এক্ষেত্রে কিন্তু তা ঘটল না। নীল আলোটার মুখোমুখি গিয়ে দাঁড়ালো আগন্তুক, কিন্তু তার শরীরের আড়ালে ঢাকা পড়ল না আলোর শিখা। আগন্তুকের এপাশে বসে আগের মতোই পরিষ্কার আলোর শিখাটা চোখে পড়ছে আমার। আগন্তুক যেন রক্ত মাংসের মানুষ না, হালকা কাচের তৈরি। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কল্পনাও করিনি আমি। একটা শিশিরের আতঙ্কে নিজের অজান্তেই শিউরে উঠলাম। কয়েক সেকেন্ড পরেই দপ করে নিভে গেল নীল আগুনের শিখা। আর জ্বলল না। ফিরে এসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। ওদিকে চারদিক ঘিরে আরো এগিয়ে এসেছে নেকড়ের গর্জন। বেশ কিছুক্ষণ একভাবে চলার পর গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেল আগন্তুক। সে চলে যেতেই আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো ঘোড়াগুলো। কারণটা বুঝতে পারলাম না। হঠাৎ খেয়াল করলাম নেকড়ের ডাক থেমে গেছে। দেবদারু বন আর পাহাড়ের মাথার ওপরে কালো মেঘের ফাঁক থেকে হঠাৎ করেই বেরিয়ে এলো চাঁদ। জীবনে চাঁদের বহু রূপ দেখেছি, কিন্তু সেদিনের রূপের সাথে সম্পূর্ণ অপরিচিত আমি। অদ্ভুত এক ছায়া ছায়া ভৌতিক আলো ছড়িয়ে পড়েছে দেবদারুর মাথায় আর পাহাড়ের চূড়ায় চূড়ায়। সেই অবছা চাঁদের আলোতেই চোখে পড়ল জানোয়ারগুলো। ধূসর লোমশ শরীর, ঝকঝকে সাদা দাঁতের ফাঁক থেকে বেরিয়ে আসা টকটকে লাল জিভ আর পেশল শরীর দিয়ে আমাদের চারপাশ ঘিরে আছে হাজার হাজার নেকড়ে। ভাবভঙ্গি দেখে মনে হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে ওরা। সত্যি কথা বলতে কি, জীবনে এত ভয় পাইনি আমি কখনো। হঠাৎ কানে তালা লাগানো শব্দ করে একসঙ্গে ডেকে উঠল সবকটা নেকড়ে। আতঙ্কে চেঁচিয়ে উঠল ঘোড়াগুলো। বহু আগেই গাড়ি ফেলে যে যেদিকে পারত ছুট লাগাতো ঘোড়াগুলো, কিন্তু চারপাশ থেকে ঘিরে আছে নেকড়ের দল। কোনো দিক যাবার পথ নেই, তাই যেতে পারছি না। পাগলের মতো চেঁচিয়ে আগন্তুককে ডাকতে শুরু করলাম আমি। হঠাৎ রাস্তার একপাশে চোখ পড়তেই দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে আগন্তুক। কোনো ভাবান্তর নেই তার মধ্যে। আরো কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থাকলো আগন্তুক। তারপর দুই হাত সামনে বাড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাড়াতে লাগলো। বোধহয় দূর হয়ে যেতে বলছে হতচ্ছাড়া নেকড়েগুলোকে। চোখের সামনে দেখলাম লোকটার হাতের ইশারায় গর্জাতে গর্জাতেই পিছিয়ে যাচ্ছে নেকড়ের দল। আর ওদের সাথে তাল রেখেই বোধহয় যেমনি আচমকা বেরিয়ে এসেছিল, তেমনি আবার মেঘের ফাঁকে ঢুকে গেল চাঁদ। আবার নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল চারদিক। টের পেলাম গাড়িতে উঠে বসেছে আগন্তুক। চলতে শুরু করলো গাড়ি, কিন্তু বেশ কিছুক্ষণ আগের অদ্ভুত ঘটনাটা মন থেকে তাড়াতে পারলাম না কিছুতেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুকের ছাতি। আতঙ্কে ঠকঠক করে কাঁপছে হাত পা। বিমূঢ়ের মতো বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকলাম। এভাবে কতক্ষণ কেটে গেল বলতে পারি না। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়তেই চমক ভাঙল। বিশাল এক প্রাসাদ দুর্গের আঙিনায় এসে দাঁড়িয়েছে গাড়ি। বিশাল প্রাসাদের তেমনি বিশাল সব জানালার কোথাও আলোর চিহ্ন মাত্র চোখে পড়ল না। কখন যে আবার মেঘের ফাঁক থেকে বেরিয়ে এসেছে চাঁদ খেয়াল করিনি।
সেই চাঁদের আলোয় দুর্গের মাথায় প্রাচীন কামান বসানোর খাঁজকাটা ভাঙ্গা ফোকরগুলো চোখে পড়ছে। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গে এসে পৌঁছলাম শেষ পর্যন্ত। বিশাল প্রাঙ্গণে এসে গাড়ি থামতেই লাফিয়ে নিচে নামলো আগন্তুক। গাড়ির দরজা খুলে হাত ধরে আমাকে নামতে সাহায্য করলো সে। দ্বিতীয়বারের মতো সেদিন অনুভব করলাম তার হাতের ইস্পাত কঠিন আঙ্গুলের শক্তি। সুটকেসটা গাড়ি থেকে নামিয়ে আনলো সে। তীক্ষ্ণ লোহার পেরেক গাঁথা ভারী প্রকাণ্ড দরজাটার সামনে দাঁড়িয়ে কালের কশাঘাতে জর্জরিত রুক্ষ পাথরের দেয়ালগুলো দেখতে লাগলাম। সুটকেসটা আমার পাশে নামিয়ে রেখে আবার গিয়ে গাড়িতে উঠল আগন্তুক। তারপর গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল যেদিক থেকে এসেছিল সেদিকেই। আবছা অন্ধকারে বিশাল এক ভৌতিক বাড়ির প্রাঙ্গণে ভূতের মতোই দাঁড়িয়ে থাকলাম আমি। কি করব বুঝতে পারছি না। ঘণ্টা জাতীয় কিছু নেই দরজায়, থাকলে তা বাজিয়ে লোকদের ডাকা যেত। চেঁচিয়েও লাভ নেই, কারণ সারা জীবন এখানে দাঁড়িয়ে চেঁচালেও এই নিরেট পাথরের দেয়াল ভেদ করে আমার কণ্ঠস্বর ওপারে গিয়ে পৌঁছবে না। ক্রমেই নানা রকম সন্দেহ আর ভয় বাসা বাঁধতে শুরু করেছে মনে। এ কোথায় এসে পড়লাম? কি দরকার ছিল এই সৃষ্টিছাড়া অভিযানের? একজন আইনজীবীর অধীনস্থ কেরানির পক্ষে বহু দূরে দুর্গম পাহাড়ি এলাকায় বাস করা একজন বিদেশির কাছে লন্ডনের সম্পত্তি কেনার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসা কি একটু বাড়াবাড়ি নয়? আসলে আমার এই কেরানিগিরিটাকে মিনা কোনোদিনই ভালো চোখে দেখতে পারেনি। প্রায় জোর করে আমাকে দিয়ে এলএলবি পরীক্ষাটা দিয়েছিল মিনা। এখানে আসার ঠিক আগের দিন জানতে পেরেছি ভালো মতোই পাশ করেছি পরীক্ষায়। ইচ্ছা আছে এখান থেকে ফিরে গিয়ে পুরো দস্তুর উকিল হয়ে বসবো। কিন্তু যে ভুতুড়ে এলাকায় এসে ঢুকেছি, আদৌ কোনোদিন লন্ডনে ফিরে যেতে পারবো কিনা কে জানে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭-৫ ভাবছিলাম জানি না। হঠাৎ দরজার ওপারে কার ভারী পায়ের শব্দে চমকে উঠে বাস্তবে ফিরে এলাম। কপাটের ফাঁক দিয়ে আসায় অস্পষ্ট আলো চোখে পড়েছে এখন। ২-১ সেকেন্ড পরেই কপাটের ওপারের লোহার ভারী খিল খোলার শব্দ শোনা গেল। তারপর বহুদিন না খোলা মরচে ধরা তালা খোলার শব্দ। পরক্ষণেই বিশ্রী ঘর ঘর আওয়াজ করে খুলে গেল ভারী লোহার পাল্লা। গলা থেকে পা পর্যন্ত কালো আলখাল্লায় ঢেকে দাঁড়িয়ে আছেন একজন দীর্ঘকায় বৃদ্ধ। হাতে ধরা প্রাচীন আমলের চিমনিবিহীন রূপোর বাতিদানে বসানো মোমের আলোয় প্রথমেই চোখে পড়ল তার নাকের নিচের ধবধবে সাদা পুরু গোঁফ আর পরিষ্কার কামানো চিবুক। ডান হাতটা সামনে বাড়িয়ে আন্তরিকতার সুরে পরিষ্কার ইংরেজিতে আমায় আমন্ত্রণ জানালেন বৃদ্ধ। আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি আমি। আসুন। সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে গেলাম। জোর করে আমার হাত থেকে সুটকেসটা নিয়ে নিলেন বৃদ্ধ। তারপর ইঙ্গিতে এগিয়ে যেতে বললেন। বলেই কি মনে করে? বোধহয় এতক্ষণ হাত মেলাতে মনে ছিল না বলে একটু লজ্জিতভাবে আমার ডান হাতটা চেপে ধরলেন তিনি। চমকে উঠলাম। বহুক্ষণ আগে মরে যাওয়া মানুষের মতো ঠান্ডা ওর হাত। আমার চমকে ওঠাটা বৃদ্ধের দৃষ্টি এড়িয়ে যায়নি। মৃদু হেসে বললেন তিনি, দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওপরে চলুন। আমার হাত চেপে ধরা আর ঝাঁকুনি দেওয়ার ভঙ্গি দেখে চকিতে আগন্তুকের কথা মনে পড়ে গেল আমার। সেই আগন্তুক ভদ্রলোক আর এই বৃদ্ধ একই লোক নয় তো? কথাটা কেন মনে এলো বুঝতে পারলাম না, কিন্তু কেন যেন মনে হতে লাগলো দুজনই এক লোক। হঠাৎ প্রশ্ন করে বসলাম, আপনি কি কাউন্ট ড্রাকুলা? ঠিক ধরেছেন। বিনয়ে বিগলিত ভঙ্গিতে মাথা নোয়ালেন বৃদ্ধ। আমি কাউন্ট ড্রাকুলা। বলেই সচকিত হয়ে উঠলেন কাউন্ট। এখন বলুন তো, বাইরে এই প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে ঘরে চলুন। সেখানেই আপনার সব প্রশ্নের জবাব পাবেন। তাছাড়া পথশ্রমে নিশ্চয়ই আপনি ক্লান্ত। খাওয়া এবং বিশ্রামেরও দরকার আছে আপনার। বলতে বলতেই পাশের দেয়ালের তাকে বাতিদানটা রেখে দিয়ে চওড়া ঘোরানো সিঁড়ি বেয়ে তরতর করে ওপরে উঠতে শুরু করলেন কাউন্ট। কয়েকতলা উঠে লম্বা টানা বারান্দা,
নিঝুম নিস্তব্ধ বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে আমাদের পায়ের ভারী শব্দ। বারান্দার শেষ প্রান্তে একটা ভারী দরজা ঠেলে খুলে আমাকে ভেতরে ঢুকতে আহ্বান জানালেন কাউন্ট। ঘরের ভেতরে ঢুকেই খুশি হয়ে উঠল মনটা। আলোয় ঝলমল করছে বিশাল কক্ষটা। বিশাল একটা ডাইনিং টেবিল রাখা আছে ঘরের মাঝখানে। ঘরের কোণের বিরাট ফায়ারপ্লেসে জ্বলছে গনগনে আগুন। আমি ঢুকতেই সুটকেসটা নামিয়ে রেখে দরজা বন্ধ করে দিলেন কাউন্ট। এগিয়ে গিয়ে ঘরের অন্য পাশের দরজাটা খুললেন। দরজা খুলতেই চোখে পড়ল জানালা শূন্য ছোট্ট একটা আটকানো ঘর। একটিমাত্র মোমবাতি জ্বলছে সে ঘরে। সে ঘরটাও পেরিয়ে গিয়ে অন্য পাশের দরজাটা খুললেন কাউন্ট। তারপর ইঙ্গিতে ডাকলেন আমাকে। তৃতীয় ঘরটায় গিয়ে ঢুকলাম। চমৎকার করে সাজানো ঘরটা। খাট, ফায়ারপ্লেস ইত্যাদি বেশ কায়দা করে জায়গা মতো রাখা হয়েছে। নিজে গিয়ে প্রথম ঘরটা থেকে আমার সুটকেসটা বয়ে আনলেন কাউন্ট। সেটা জায়গা মতো রাখতে রাখতে বললেন, বাথরুম গিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে নিন। চাইলে গোসলও সেরে নিতে পারেন। গরম পানি আর অন্যান্য প্রয়োজনীয় সবকিছু আছে ওখানে। কাজ শেষ করে সোজা ডাইনিং রুমে চলে আসুন। আমি অপেক্ষা করব সেখানে। বলেই দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন কাউন্ট। কাউন্টের ব্যবহারে সন্দেহ ও আশঙ্কার আর লেশমাত্র থাকল না আমার মনে। মনটা স্বাভাবিক হয়ে আসতেই জেগে উঠল খিদে। তাড়াতাড়ি কাপড় বদলে হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে গিয়ে ঢুকলাম। ফায়ারপ্লেসের একপাশে পাথরের দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কাউন্ট। আমাকে ঘরে ঢুকতে দেখেই রাশি রাশি খাবার সাজানো ডাইনিং টেবিলের দিকে ইঙ্গিত করলেন। নিশ্চয়ই খিদে পেয়েছে খুব। আপনি আসার আগেই খেয়ে নিয়েছি আমি। সুতরাং অযথা দেরি না করে বসে পড়ুন। খাওয়ার টেবিলে বসে পড়ে প্রথম মিস্টার হকিন্সের কাছ থেকে নিয়ে আসা চিঠিটা পকেট থেকে বের করে কাউন্টের দিকে বাড়িয়ে ধরলাম আমি। চিঠিটা আমার হাত থেকে নিয়ে খুলে পড়তে শুরু করলেন কাউন্ট। পড়া শেষ হতেই নিঃশব্দ হাসিতে ভরে গেল কাউন্টের মুখ। চিঠিটা পড়ে দেখার জন্য আমার দিকে এগিয়ে এলেন তিনি। চিঠির শেষের খানিকটা পড়ে আমার মনটা অত্যন্ত খুশি হয়ে গেল। হকিন্স লিখেছেন, হঠাৎ রাতে আক্রান্ত হয়ে পড়ায় আমি নিজে আপনার সাহায্যে হাজির হতে পারলাম না বলে দুঃখিত। কিন্তু যাকে পাঠাচ্ছি তাকেও নির্দ্বিধায় আমার আসনে স্থান দিতে পারেন। আমার কাজের জন্যে ওর মতো যোগ্য লোক আর খুঁজে পাইনি আমি। আপনার প্রাসাদে থাকাকালীন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ আমি দিয়ে দিয়েছি ওকে। অতএব কাজ উদ্ধারের ব্যাপারে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। আমার পড়া শেষ হতেই এগিয়ে এসে প্লেটের ঢাকনা তুলে দিয়ে আমাকে খেতে তাড়া লাগালেন কাউন্ট। চমৎকার রান্না করা মুরগির রোস্ট, সালাদ, পনির আর এক বোতল পুরনো টোকোয় মদ দিয়ে খাওয়ার সেরে নিলাম। খাওয়ার পর আমার সাথে গল্প করতে বসলেন কাউন্ট। কাউন্টের অনুরোধেই চেয়ারটা ফায়ারপ্লেসের সামনে টেনে এনে তার মুখোমুখি বসলাম আমি। পকেট থেকে চুরুটের বাক্স বের করে আমার দিকে বাড়িয়ে ধরলেন কাউন্ট। আমি একটা টেনে নিতেই বাক্সটা বন্ধ করে পুরো বাক্সটাই আমাকে দিয়ে দিলেন তিনি। আমি সপ্রশ্ন দৃষ্টিতে চাইতেই মৃদু হেসে জানালেন, ধূমপানে অভ্যস্ত নন কাউন্ট। তার মেহমানদারিতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি। অতিথিদের আদর আপ্যায়নে কোনো দিকেই ত্রুটি রাখেন না তিনি। চুরুটে টান দিতে দিতে কাউন্টের চেহারা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি। সম্ভ্রান্ত চেহারা, দেখলেই বোঝা যায় কাউন্ট হবার সম্পূর্ণ যোগ্যতা আছে এ লোকের। ভরাট মুখে রাজ্যের গম্ভীর্য, বলিষ্ঠ চিবুক, ঈগলের ঠোঁটের মতো বাঁকানো নাক, চওড়া ঢালু কপাল যেন পাথর কুঁদে বের করে আনা হয়েছে। আশ্চর্য ঘন কালো ভুরু আর মাথায় ঝাঁকড়া চুল। চুল আর ভুরু ঘন কালো অথচ গোঁফ সম্পূর্ণ সাদা। ভারী অদ্ভুত ব্যাপার তো। টুকটুকে লাল ঠোঁটের প্রান্ত ঠেলে একটু সামনের দিকে বেরিয়ে এসেছে ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁত। এটাও কেমন যেন বেখাপ্পা লাগলো। আমার কাছের পাতলা কানের আগা দুটো ছোচলো হয়ে উঠে গেছে। সব মিলিয়ে আমার মনে হলো এই পৃথিবীর মানুষ নন কাউন্ট। এখানে বাস করা যেন তার সাজে না। কথাটা কেন মনে হলো বুঝতে পারলাম না। হাঁটুর ওপর রাখা কাউন্টের হাতের বেটে রুক্ষ আঙ্গুলগুলোর দীর্ঘ নখগুলো
দুপাশ থেকে কেটে তীক্ষ্ণ করা। হঠাৎ তার হাতের তালু দুটো উল্টোতেই একটা জিনিস দেখে চমকে উঠলাম। দু হাতের তালুতে কয়েক গোছা করে চুল। ভারী অদ্ভুত তো। কথা বলার জন্যে আমার দিকে একটু ঝুঁকে আসতেই ওর দিক থেকে মুখ সরিয়ে নিলাম আমি। নিঃশ্বাসে ওর বোটকা পচা গন্ধ। কোনো মানুষের নিঃশ্বাসে অমন পচা গন্ধ থাকতে পারে ভাবিনি কখনো। আমার মুখ বাঁকানো দেখে মুচকে হাসলেন কাউন্ট। হাসার সময় স্পষ্ট দেখা গেল দুপাশের ঠেলে বেরিয়ে আসা দাঁত। হঠাৎ চারদিকে নিশিম নিস্তব্ধতা খান খান করে দিয়ে উপত্যকার দিক থেকে ভেসে এলো হাজারো নেকড়ের চাপা হিংস্র গর্জন। নিজের অজান্তেই শিউরে উঠে জানালার দিকে চাইতেই দেখলাম বাইরে শেষ হয়ে আসছে রাত। ইতিমধ্যেই ফিকে হতে শুরু করেছে নিকোষ কালো অন্ধকার। নেকড়ের গর্জন শুনে চাপা উত্তেজনায় জ্বলজ্বল করে উঠল কাউন্টের দু চোখ। আবেগ জড়িত গলায় বললেন, শুনছেন কেমন সুন্দর গান গাইছে ওরা? গাইবেই তো, আসলে ওরা যে আঁধারের সন্তান। তার কথায় আমার চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠতেই মৃদু হেসে বললেন কাউন্ট, আসলে সবাই সবকিছু বোঝে না। তাছাড়া আপনারা শহুরে মানুষ, কিসে শিকারীর আনন্দ তা আপনাদের পক্ষে বোঝা অসম্ভব। বলেই উঠে দাঁড়ালেন তিনি। ভোর হয়ে আসছে, ভুলেই গেছিলাম পথশ্রমে আপনি ক্লান্ত। যান, আর দেরি না করে শুয়ে পড়ুন গে। একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, তাই সাজের আগে দেখা পাবেন না আমার। নিজেই এগিয়ে গিয়ে আমার শোবার ঘরের দরজা মেলে ধরলেন কাউন্ট। আমি ঘরে ঢুকতেই দরজাটা ভেজিয়ে দিলেন তিনি। হঠাৎ নিশিম একাকিত্বে পেয়ে বসলো আমাকে। অকারণেই ছমছম করে উঠল গা। মনে বলেছে ভয়ঙ্কর কোনো ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি আমি। 7 মে। জানালার দিকে চাইতেই দেখলাম অন্ধকার ফিকে হতে শুরু করেছে। ব্যাপার কি? একদিনে দুবার ভোর হতে পারে না। হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা। এক কাক ভোরে ঘুমিয়ে আরেক কাক ভোরে জেগে উঠেছি আমি। মাঝখানে পার হয়ে গেছে পুরো একটা দিন আর রাত। বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ঢুকলাম। কাপড় জামা পাল্টে নিয়ে ডাইনিং রুমে এসে ঢুকতেই টেবিলে সাজানো নাস্তার দিকে চোখ পড়ল। একপাশে ঢাকা দেয়া কফির পাত্র। এগিয়ে গিয়ে ঢাকনা খুলতেই বাষ্প বেরিয়ে এলো কফির পাত্র থেকে। বোধহয় মিনিট খানেকও হয়নি পাত্রটা রেখে গেছে কেউ। টেবিলে রাখা বাতিদানে মোমবাতি জ্বলছে। তার একপাশে পেপার ওয়েট দিয়ে চেপে রাখা এক টুকরো কাগজের দিকে চোখে পড়ল। তাতে কি যেন লেখা। এগিয়ে গিয়ে কাগজটা তুলে নিয়ে পড়লাম, জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে। আপনাকে একা একা নাস্তা সরাতে হচ্ছে বলে দুঃখিত, ড্রাকুলা। একা একাই নাস্তা সেরে নিলাম। একটা ব্যাপার বড় আশ্চর্য লাগলো, এত বড় বাড়িটা এত নিঝুম কেন? চাকর বাকর বা অন্য কোনো লোকজন নেই নাকি? চাকরদের ডাকার জন্য ঘন্টি টন্টি জাতীয় কিছু পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না। খুঁজতে খুঁজতে বাড়িটার অফুরন্ত প্রাচুর্য চোখে পড়ল। টেবিলে রাখা প্রত্যেকটা বাসন পেয়ালা খাঁটি সোনার তৈরি। এত সুন্দর কারুকাজ করা তৈজসপত্র আজকের দিনে দুর্লভ। আমার বেডরুমের দরজা জানালার পর্দা আর সোফার কাভারগুলো অপূর্ব সুন্দর আর দুর্লভ মখমলের তৈরি। দেখেই বোঝা যায় কয়েক শতাব্দী আগে তৈরি হয়েছে এসব। অথচ এখনো কি আশ্চর্য সুন্দর আর ঝলমলে। ঘরের কোথাও আয়না জাতীয় কিছু চোখে পড়ল না। এটাও আশ্চর্য। এত বড় বাড়ি আর প্রাচুর্যের মধ্যে চাকর বাকর না থাকার মতোই কাজ না থাকাও কেমন যেন বেমানান। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি। এ সময় বাইরে বেরোনো যাবে না। আর কাউন্টের বিনা অনুমতিতে বাইরে বেরোনো উচিত হবে না। পড়ার মতো বই টই পাওয়া যায় কিনা খুঁজতে শুরু করলাম। ছোট্ট আটকানো ঘরের তৃতীয় দরজা ঠেলা দিতেই খুলে গেল। দরজার ওপাশে বেশ বড় একটা ঘর। হ্যাঁ, পড়ার ঘরেই। দেয়াল জোড়া বুক কেসগুলো চামড়ায় বাঁধানো অজস্র বইয়ে ঠাসা। প্রায় সব বিষয়ে ওপরেই বই আছে সেখানে, অধিকাংশই ইংরেজি। আর আছে আইনের বই। বইগুলো দেখে খুশি হয়ে উঠল মনটা। ডুবে গেলাম বইগুলোর মধ্যে। বাড়ছে বেলা। গভীর মনোযোগের সাথে বইগুলো দেখছি। এমন সময়
দরজা ঠেলে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বইয়ের প্রতি আমার আগ্রহ দেখে বললেন, চমৎকার মিস্টার হরকার, আপনিও দেখছি আমার মতো বইয়ের পোকা। একটু থেমে আবার বললেন, একটা জিনিস খেয়াল করেছেন? বইগুলোর বেশিরভাগই ইংরেজি। আসলে ইংরেজি আর ইংরেজদের আমার দারুণ ভালো লাগে। আমার জীবনের একটা বড় ইচ্ছা লন্ডনে বাড়ি করে স্থায়ীভাবে সেখানে বসবাস করব। তাই ইংরেজটা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিয়েছি। বাধা দিয়ে বললাম, মোটামুটি বলছেন কি কাউন্ট? আপনি তো ইংরেজদের মতোই ইংরেজি বলতে পারেন। আসলে বাড়িয়ে বলছেন আপনি। তবে হ্যাঁ, গ্রামারটা ভালো মতোই আয়ত্ত করে নিয়েছি। আর কাজ চালানো যায় এমন কিছু ইংরেজি শব্দও জানা আছে আমার। খামোখা বিনয় দেখাচ্ছেন কাউন্ট। আমার মতে যে কেউই বলবে চমৎকার ইংরেজি জানেন আপনি। তবুও আপনার কাছে ভাষাটা আরেকটু ঝালিয়ে নিতে চাই আমি। অবশ্যই, আমার সাধ্যমতো চেষ্টা করব আমি। তবে শেখার বাকি নেই খুব একটা। বিষয়টাকে চাপা দেবার জন্যই বললাম। আচ্ছা, কাউন্ট, আপনার প্রসাদের ঘরগুলো দেখতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধে? কিসের অসুবিধে? স্বচ্ছন্দে প্রাসাদের ভেতরে যেখানে আপনার খুশি যেতে পারেন আপনি। তবে একটা কথা, তালা দেওয়া ঘরগুলোতে ভুলেও ঢোকার চেষ্টা করবেন না। কারণটা ঠিক বোঝাতে পারবো না আপনাকে। তবে এটুকু বলছি, অহেতুক কৌতূহল প্রকাশ করবেন না। মনে মনে আশ্চর্য হলেও মুখে বললাম, তা আপনি যা বলেন। আমার কথায় অবাক হবেন না। ট্রান্সিলভেনিয়ায় যখন এসেছেন নতুন অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পারবেন। অবশ্য ইতিমধ্যেই অদ্ভুত অনেক কিছু নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনি। আরও আশ্চর্য হলাম, ইতিমধ্যেই কিছু দেখেছি তা কাউন্ট জানলেন কি করে? একটানা বকবক করে চললেন কাউন্ট। প্রাসাদ, দুর্গ এবং আশেপাশের এলাকা সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করলাম। অনেক প্রশ্নেই জবাবই কৌশলে এড়িয়ে গেলেন তিনি। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় জিজ্ঞেস করেই ফেললাম, একটা কথা কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না কাউন্ট। সেদিন রাতে ঘোড়ার গাড়িতে করে আসার সময় একটা অদ্ভুত নীল আলো চোখে পড়েছিল আমার। এই সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? আছে, মুচকি হাসলেন কাউন্ট। এখানকার লোকদের ধারণা, বছরের বিশেষ একটা দিনে মাঝরাতের পর সমস্ত প্রেতাত্মারা জেগে ওঠে। ধনরত্রের পাহারাদার প্রেতাত্মারা যেখানে থাকে সেখানে জ্বলতে শুরু করে ওই অদ্ভুত নীল আলো। আসলে ওদের গা থেকেই বেরোয় ওই আলোর ছটা। আশ্চর্য! হ্যাঁ, তাই। গতকালই গেছে সেই বিশেষ দিনটি। যেসব এলাকা পার হয়ে এসেছেন আপনি, সেসব এলাকার মাটির নিচে প্রাচীন ধনভাণ্ডার চাপা পড়ে থাকা খুবই স্বাভাবিক। যুদ্ধের আগে ট্রান্সিলভেনিয়ায় সমস্ত ধনী ব্যক্তিরা ওই এলাকার পাশেই বসবাস করত। ওই নীল আলো সম্পর্কে এখানকার লোকেরা জানে, বোধহয় দেখেও থাকবে কেউ কেউ। তা সত্ত্বেও ওই গুপ্তধন এতদিন অনাবিষ্কৃত থাকলো কি করে? জোরে শব্দ করে হাসলেন কাউন্ট। আলোর ছটা ঝিক করে উঠল দুপাশের তীক্ষ্ণ ধার দাঁত দুটোয়। হাসিটা স্তিমিত হয়ে এলে বললেন, আগেই বলেছি, নীলচে আলো দেখা যায় শুধু বছরের বিশেষ একটা রাতে। ওই রাতে দরজায় শক্ত করে খিল এঁটে ঘরে বসে ইসনাম জপ করতে থাকে এই এলাকার ভীত গেঁয়ো মানুষের দল। ভুলেও ঘরের বাইরে পা বাড়াতে সাহস করে না ওরা। আর যদি ঘরের ফাঁক ফোকর দিয়ে কেউ দেখেও ফেলে ওই আলো, তাহলেও চোখের ভুল বলে ভুলে যেতে চেষ্টা করে। আসলে আলো দেখা যাওয়া জায়গার ত্রিসীমানায় দিনের বেলাতেও ঘেঁষতে চায় না কেউ। বুঝলাম। প্রসঙ্গ বদলে অন্য কথায় চলে গেলেন কাউন্ট। বললেন, যে জন্যে আপনার এখানে আসা সে সম্পর্কেই তো এখনো জানা কিছু হলো না। আমার কেনার জন্য নির্দিষ্ট করা বাড়িটা সম্পর্কে কিছু বলবেন কি? আসছি, বলে সোজা নিজের ঘরে চলে এলাম। সুটকেস থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে নিয়ে আবার পড়ার ঘরে এসে ঢুকলাম। ছোট্ট টেবিলটার সামনের সোফায় গা এলিয়ে দিয়ে এখন ব্রাডশর গাইডের পাতা উল্টাচ্ছেন কাউন্ট। তার পাশে একটা সোফায় বসে পড়ে দলিলের নকল, টাকার হিসেবপত্র সব বুঝিয়ে বললাম। বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রতিবেশীদের সম্পর্কে আমাকে খুঁটিয়ে প্রশ্ন করলেন তিনি। মনে হলো সব শুনে সন্তুষ্ট হয়েছেন কাউন্ট। স্পষ্টই বোঝা গেল চারধারে উঁচু
পাথরের দেয়াল দিয়ে ঘেরা 20 একর জমির ওপর গাছপালায় ছাওয়া আর গির্জাওয়ালা বহু পুরনো লন্ডনের ওই নির্জন বাড়িটা কিনতে পেরে খুশি হয়েছেন তিনি। কাউন্টের কথায় মনে হলো নির্জনতা আর ছায়া ছায়া অন্ধকারে একা বসে বসে ভাবতে ভালো লাগে ওর। কারণটা কি? সাংঘাতিক কোনো মানসিক আঘাত পেয়েছেন জীবনে। কাউন্টকে দেখার পর থেকে ওর কথা বলার ধরন ধারণ মোটেই ভালো লাগছে না আমার। আর ওকে হাসতে দেখলেই চমকে উঠি। কেমন যেন ভয়ঙ্কর মনে হয় হাসিটা। বুঝতে পারছি না কিসের সাথে এর তুলনা করা চলে। কি মনে হতেই হঠাৎ করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। যাবার আগে পেছন থেকে টেনে দরজা বন্ধ করে দিয়ে গেলেন। সেদিকে একবার চেয়ে আবার বইগুলোর দিকে মনোনিবেশ করলাম আমি। একটা পাতলা কিন্তু বড় আকারের বইয়ের দিকে হঠাৎ চোখ পড়ল আমার। দেখে মনে হলো গত কিছুদিন ধরে বইটা বড় বেশি ব্যবহার করা হয়েছে। তাক থেকে টেনে নিলাম বইটা। একটা ওয়ার্ল্ড ম্যাপ। বইয়ের এক জায়গায় পাখির পালক গুজে চিহ্নিত করে রাখা হয়েছে। পালক গোজা পাতাটা খুলে দেখলাম সেটা ইংল্যান্ডের মানচিত্র। মানচিত্রের গায়ে কয়েকটা জায়গায় নীল নীল পেন্সিল দিয়ে চিহ্নিত করা হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম জায়গাগুলো। লন্ডনের পূব দিকে যেখানে ওর নতুন বাড়িটা কেনার কথাবার্তা চলছে, তার কাছাকাছি একটা জায়গা চিহ্নিত করা। দ্বিতীয়টা এক্সিটার এবং তৃতীয়টা ইয়র্কশায়ার উপকূলে হুইটবি এলাকার কাছাকাছি কোনো এক জায়গায়। কয়েক ঘন্টা পর আবার ফিরে এলেন কাউন্ট। বললেন, সেরেছে। সারা রাত এভাবেই কাটাবেন নাকি? কখন রাত হয়ে গেছে খেয়াল নেই বুঝি? খেতে যেতে হবে না? আসুন জলদি খেয়ে নিন। কাউন্টকে অনুসরণ করে ডাইনিং রুমে এসে ঢুকলাম। হাত ধরে ডাইনিং টেবিলের সামনে একটা চেয়ারে আমাকে বসিয়ে দিয়ে ফায়ারপ্লেসের কাছের চেয়ারটা বসলেন কাউন্ট। বিনীত ভঙ্গিতে বললেন, আজও একাই খেতে হচ্ছে আপনাকে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আমার খাওয়া শেষ হলে গত রাতের মতোই একটানা বকবক করে চললেন কাউন্ট। সময় সম্পর্কে আমাদের কারোরই কোনো খেয়াল থাকলো না। হঠাৎ হিমেল হাওয়ায় ভর করে দূরের কোথাও থেকে ভেসে এলো মোরগের ডাক। ভোর হয়ে আসছে তার জানান দিচ্ছে ওরা। রীতিমতো চমকে উঠলেন কাউন্ট। লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, ছি ছি, ভোর হয়ে গেছে। সারাটা রাত আপনাকে আটকে রাখা আমার সত্যি অন্যায় হয়েছে। আসলে ইংল্যান্ডের কথা এসে পরেই এমনটা ঘটলো। ইংল্যান্ড সম্পর্কে আলোচনা করতে দারুণ ভালো লাগে আমার। যান, আর দেরি না করে শুয়ে পড়ুন গে। বলেই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। নিজের ঘরে ফিরে এলাম। জানালার ভারী পর্দাটা সরিয়ে ফেলতেই খোলা আকাশের দিকে চোখ পড়ল। দ্রুত রং বদলাচ্ছে রাতের আকাশ। ইতিমধ্যে আঁধার কেটে গিয়ে ধূসর হতে শুরু করেছে চারদিক। সারাটা রাত কেটে গেল, অথচ এখনো ঘুমের লেশমাত্র নেই আমার চোখে। তাই আবার পর্দাটা টেনে দিয়ে এসে লিখতে বসলাম। এতক্ষণ শুনছিলেন একটি গা ছমছমে কাহিনীর প্রথম ভাগ। রাতের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠছে, তাই না? কাল আমরা নিয়ে আসব এই অন্ধকার রহস্যের দ্বিতীয় পর্ব। আমাদের সাথেই থাকুন ভয় আর রোমাঞ্চকর নতুন মোড়কের জন্য। ধন্যবাদ সবাইকে।